হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের সাথে কোনির পঞ্চম পর্বর প্রথম ভাগ অবধি আলোচনা করেছিলাম। মানে পঞ্চম পর্বটা শুরু করেছিলাম, যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যাবে সেই জন্য আমি পার্ট পার্ট করে তোমাদের সাথে আলোচনা করছি। আজকে পঞ্চম পর্বরই তোমাদের দ্বিতীয় পার্ট আলোচনা করব। আগের ভিডিওতে আমি এত অবধি আলোচনা করেছিলাম লাউড স্পিকারে কান পাতার ভান করে। আজকে আমি এখান থেকে আলোচনা করব, তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর তার আগের কিন্তু কোনির আমার যেগুলো আছে সেগুলো কিন্তু যে পার্টগুলো আছে সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমরা, বিস্তারিত আলোচনা করে দেয়া আছে। তো শুরু করছি আমি পঞ্চম পর্বের দ্বিতীয় ভাগ। টলতে টলতে কোনি উঠে এলো। ওর বয়সী দুটো ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলাবলি করলো। তবুও তো শেষ করেছে, পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছতো। কোনি আর একবার তাকালো। শার্ট পরা যুবকটির মুখ চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। পঞ্চম পর্বে প্রথম ভাগটা যদি দেখে থাকো কেউ, তাহলে বুঝতে পারবে যে রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় কোনি সবার শেষে নির্দিষ্ট সীমায় পৌঁছায়। কোনি কিন্তু শেষ পর্যন্ত শেষ করেছিল, এজন্য পরের বছরের কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আরেকটু দেরিতে পৌঁছাতো। তো এটা একটা টোন করা হচ্ছিল, কোনিকে কিন্তু এটা টোন করে বলা হচ্ছিল। তার দাদা মানে কোনির দাদা কিন্তু আমরা দেখেছি কমল এসে কোনি যখন পার্টিসিপেট করছিল সে কিন্তু তাকে উৎসাহ দিচ্ছিল, তার জন্য কোনি কোনি বলে চিৎকার করছিল। এবার যখন কোনিকে এরকম টোন করা হয় সেটা কিন্তু কমলকে মানে কোনির দাদাকে এটাও কিন্তু হজম করতে হয়। তো যে বোনের জন্য এতক্ষণ ধরে চিৎকার করছিল সে এই কথাটা কিন্তু তাকে অপমানিত বোধ করে। তারপরে দেখো আরেকটু বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সাঁতার শিখবে? চমকে কোনি পেছনে ঘুরল। সেই লোকটা, কাঁচা পাকা কদম ছাড় চুল, পুরু কাঁচের চশমা, লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে তাই তোমাকে হারালো। তুমি ওকে হারাতে পারবে যদি শেখো। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল, তারপরেই চোয়াল শক্ত হয়ে বসে গেল। ক্ষিতীশের চাহনির দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করল এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়ল। তাহলে আমরা দেখছি এই রকম একটা সিচুয়েশনে যেখানে বোনের জন্য চিৎকার করা কমল, তাকে যে টোন করা হচ্ছিল, কোনিকে যে টোন করা হচ্ছিল, সেই টোনের কথাটাতে কিন্তু অপমান বোধ করে। এই সময় ক্ষিতীশ কোনিকে দ্বিতীয়বারের জন্য সাঁতার শেখার প্রস্তাব দেন। শিখলেই সাফল্য সম্ভব, ক্ষিতীশ সেটা কিন্তু তাকে বুঝিয়ে দেন। এবার ক্ষিতীশের কথাতে কিন্তু তার চোখে জল চলে আসে। ওই যে দাঁড়িয়ে, ওকে আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে এলো কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ, আমার নাম ক্ষিতীশ সিংহ, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। আমার নাম কমল পাল, আমি একসময় সাঁতার কেটেছি অ্যাপোলোয়, তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় ঔজ্জ্বল্য আনার চেষ্টা করল, তারপর মাথা নাড়িয়ে বলল, আমরা খুবই গরিব, সাঁতার শেখবার পয়সা নেই। আমাকে পয়সা দিতে হবে না। এটা আমাকে পয়সা দিতে হবে না, এই কথাটা দেখো কে বলছে, এটা বলছে ক্ষিতীশ। তা বলছি না, সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। এটা আবার কোনির দাদা বলছে কমল, আমি পারিনি, সেই জন্য পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করতো, টিভিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদে ছটফট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম। আজ 5 বছর হয়ে গেল। কি করেন আপনি? আপনি বললে লজ্জা পাবো। কি করেন আপনি? এটা ক্ষিতীশ বলছে কোনির দাদাকে। আপনি বললে লজ্জা পাবো। বেশ,
তুমি কি করো, বাড়িতে আর কে কে আছেন? এখানে একটুখানি আগে বলে দিই, তারপরে আমি আবার পড়ছি। তাহলে দেখো, ক্ষিতীশ কিন্তু জেনে নিল, সে একটা আন্দাজ করছিল, তাও সে শিওর হয়ে জেনে নিল যে ওই নীল শার্ট পরা লোকটি এতক্ষণ কনির জন্য চিৎকার করছিল, সে হচ্ছে কনির দাদা কমল। ক্ষিতীশ কমলের কাছে প্রস্তাব দেন যে সে কনিকে সাঁতার শেখাতে চান। তার শিখত বা সে যথেষ্ট সাঁতারকে ভালোবাসত, কিন্তু তাদের অভাবের জন্য সে কিন্তু সেটাকে সম্পূর্ণ করতে পারেনি। তাদের সেই সামর্থ্য ছিল না, সেটাও কিন্তু তার দাদা ক্ষিতীশকে জানায়। তার বাবা টিবিতে মারা যায়, সেটাও জানায়। তো এগুলো দেখতে পাচ্ছ। এবার আমি আরেকটু খানি পড়ে দিয়ে আবার তোমাদের সাথে আমি আলোচনা করছি। এখানে কনির দাদা কমল কি জানাচ্ছে যে 7 ভাই বোন মা, আমি বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। তারপর কনি আর 2 বোন 1 ভাই। আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি। ওভারটাইম করে 100 টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুরে বস্তিতে। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলেই। ভিতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করেই সাধারণভাবেই নিজেদের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিবিতে মারা গেছে, এটা মনে পড়ে অস্বস্তি বোধ করলো। তাহলে আমরা অলরেডি দেখেছি যে কনির দাদা তার পরিচয় জানায়, সমস্তটাই জানায়, তার অভাবে, তাদের যে অভাব সেটাও জানায়। সে কোনো রকম দ্বিধা না করে তাদের অভাব, তাদের সে যে মানে প্রয়োজনীয় অর্থ খরচ করা যে তার পক্ষে সম্ভব না, সেটাও সে ক্ষিতীশকে জানায়। যে রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কমল কাজ করে, ওভারটাইম করে সে মাত্র 150 টাকা পায়, সেটাতেই কিন্তু তাদের সংসার চলে। আর এই অবস্থায় ক্ষিতীশ বিনা পারিশ্রমিকেই সাঁতার শেখাতে চাইলেও কমল কিন্তু নিজের যে অক্ষমতা সেটা কিন্তু জানিয়ে দেয়। তো আমরা দেখো এখানে কি দেখছি যে বাবা টিবি রোগে মারা গেছেন। কমল নিজেও সাঁতার শিখত, সাঁতার কেটে এসে সে খিদেই কিন্তু ছটপট করতো, আমরা এটা আগেই পড়লাম। সে স্কুলে ঘুমিয়ে পড়তো, মানে তাদের যথেষ্ট অভাব ছিল, যার জন্য তাকে সাঁতার ছেড়ে দিতে হয়েছিল। এবার সে একটা মোটর গ্যারেজে কাজ করতে আমরা দেখলাম, সে কিন্তু সমস্তটা জানিয়ে কটা কথা বলেই সে কিন্তু সেই কথাগুলো বলতে বলতেই সে যেন হাঁপিয়ে ওঠে। লাস্ট লাইনটা একটুখানি খেয়াল করো, ওর বাবা টিবি রোগে মারা গেছে, এটা মনে পড়ে অস্বস্তি বোধ করলো। মানে ক্ষিতীশের একটা মনে হয়, ক্ষিতীশের একটা অনুমান যে যেহেতু তার বাবা টিবিতে মারা গেছে, তারা ঠিকমতো খেতে পেত না, তারা অপুষ্টিতে ভুগত। যেহেতু তার বাবা মারা গেছে, আর আমরা জানি যে টিবি রোগ কিন্তু ছোঁয়াচে, তো সে ভাবতে পারে সে যখন এইটুকু কথা বলে হাঁপিয়ে পড়ছে, তারও হয়তো টিবি হয়েছে, মানে কমলেরও হয়তো টিবি হতে পারে, এটা কিন্তু তার অনুমান ছিল। তো তারপরে দেখো, নামকরা সাঁতারু হবার শখ আমার ছিল। কনিটাকে দেখতুম, ছোট থেকেই ওর খেলাধুলায় আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিনরাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে। অনেকে অনেক কথা বলে আমাকে, আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার জন্য। কে কি করছে কিছুই জানি না, তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই। এর বেশি ওদের জন্য আমি আর কিছু করতে পারি না। ইচ্ছা থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে কনির দাদা কমল বলছে। কমল নিতান্তই আমরা দেখছি একটা খুব গরিব পরিবারের ছেলে। ছোটবেলায় সেও কিন্তু স্বপ্ন দেখেছিল সাঁতারু হবে, কিন্তু অভাবের জন্য তার বাবা মারা যায়, তাকে স্কুল ছাড়তে হয়, তাকে সাঁতার ছাড়তে হয়, তার কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। কমল দেখেছে তার বোনকে, সেও সাঁতার কাটে শুনেছে, কিন্তু সে ভেবেছে যে সে যেহেতু খেলাধুলা ভালোবাসে, তাকে কোনো খেলায় দেবে, কিন্তু অভাবের কারণে সেটা পারেনি। কেননা সে নিজে একটা মোটর গ্যারেজে কাজ করে, আমরা দেখেছি যে সে ওভারটাইম করে মোটে 150 টাকা পায়, সেটা দিয়ে তাদের সংসার চলে। তো সেই জন্য যাই হোক, কনিকে কিন্তু
যখন সে এই সাঁতারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সে কিন্তু এসেছে কনিকে উৎসাহ দেওয়ার জন্য। বোনের প্রতি তার একটা অকৃত্রিম ভালোবাসা আছে। তো সে যাই হোক, কিন্তু অভাবের কারণে সে কিন্তু কনির জন্য সেরকম কিছু করতে পারেনি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই বোনদের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেওয়ার জন্য সে ওভারটাইম কাজ করে। সে যে টাকাটা পায় ওভারটাইম কাজ করে, সেটা দিয়ে কিন্তু দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়। সে কিন্তু যথেষ্ট পরিশ্রম করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অভাব কিন্তু কমলের নিত্যসঙ্গী। অসুস্থতা তাকে আর অভাব তাকে আরও অসহায় করে তুলেছে। তাই ইচ্ছে থাকলেও কনির জন্য সে সেরকম কিছু করে উঠতে পারেনি। সেটাই সে ক্ষিতীশকে কমল কিন্তু সেটা ক্ষিতীশকে জানিয়েছে নির্দ্বিধায়। দেখো, সে দায়িত্ব আমার। তার মানে ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুলল। দায়িত্ব তোমার মানে? সে দায়িত্ব আমার, এটা ক্ষিতীশ বলল। মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার। আপনি দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা। কমলের চোখের পাণ্ডুরতা চকচক করে উঠল। কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকেই 12 টাকা দিয়ে কস্টিউম কিনে দিয়েছি। খুবই বাজে জিনিস। কখনো ওর সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই। দেখলেন তো কি হলো? ক্ষিতীশ ঘাড় নাড়ল। ভেলো বলল, স্ট্রেংথই নেই। আর্ধেকের পর আর টানতে পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না খিদ্দা? আমরা এখন চলি। ক্ষিতীশ পিছনে মুখ ঘুরিয়ে দেখল দূরে কনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আমার খুবই ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দ লাউড স্পিকারে ভেসে আসছে। মেয়েদের মধ্যে প্রথম। এখানটা আবার আলোচনা করব, তার আগে একটুখানি বলে দিই, এখানে যে দায়িত্ব নেওয়ার কথা হচ্ছিল, দায়িত্ব বলতে এখানে কনির খাওয়া পড়া, তার যে মানে সাঁতার শিখবে সেই হিসেবে তার যে মানসিকতা তৈরি, প্রতিদিন যে একটা মানে সাঁতার শিখতে গেলে নিয়মিত একটা অনুশীলন করা প্রভৃতি, মানে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এছাড়া যদি কনিকে বাড়িতে নিয়ে এসে রাখার প্রয়োজন হয় তখন কিন্তু সেটাও করবে। সেগুলো তোমরা আরও ডিটেলে গেলে বুঝতে পারবে, আমি বলছি। এখানে কিন্তু তার দায়িত্ব নেয়ার কথা ক্ষিতীশ বলেছে, কেননা সাঁতারু তৈরি করাই ছিল ক্ষিতীশ সিংহের জীবনের একমাত্র ব্রত। কনি নামে মেয়েটিকে তিনি মানে প্রথম যখন গঙ্গার ঘাটে দেখেছিলেন, তখন থেকেই কিন্তু তার প্রতি একটা, সে যেন তাকে দেখে বুঝেছিল যে তার যদি সেই রকম শিষ্য হতে পারে কেউ, সেটা কিন্তু একমাত্র কনি। রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতাও তিনিই কিন্তু কনিকে লক্ষ্য করেছিলেন। এখানেই তিনি কনির দাদা কমলের কাছে প্রস্তাব দেন, কনিকে সাঁতার শেখাতে চান। কনির দাদা ক্ষিতীশকে নিজেদের দারিদ্র্যের কথা কিন্তু আমরা দেখেছি যে হীনভাবে সে কিন্তু জানায়। এই কথা শুনে ক্ষিতীশ সিংহ কিন্তু তার যে দায়িত্ব গ্রহণ করবে, কনির দায়িত্ব গ্রহণের কথা, সে দায়িত্ব নেবে সেটা কিন্তু জানায়। কেননা ক্ষিতীশ যথার্থ একটা গুরুর মতো শিষ্যকে যে উপযুক্ত যে আহার লাগে, তার পাশাপাশি যে একটা মানসিক প্রস্তুতি লাগে, সেই সমস্ত দায়িত্বটা কিন্তু সে নেবে, সেটাই সে বলেছিল। তো যাই হোক, এইখানটা বলি। এবার দেখো, এখানটা তো বুঝতেই পেরেছো। তো এখানে ভেল্লো কি বলেছিল, সে আর মানে কিছুক্ষণ পর সে আর টানতে পারছিল না, তার স্ট্রেন নেই, তাকে খাওয়ানোর দরকার। এটা সত্যিই, কেননা তারা অভাব অনটনের মধ্যে থাকতো। তারা দুবেলা দুমুঠো যে অন্ন খাবে ঠিক মতো, সেটাও কিন্তু তারা খেতে পারতো না। তো যাই হোক, দেখো ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে, ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল গলে বেরিয়েছে। কনি কাত হয়ে মাথা নিচু করে ঝটকা দিয়ে সে এবার ফিরে দাঁড়ালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। টাইম 35 মিনিট 18 সেকেন্ড। কনি মাথা নামিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তো
তোমার কি মাথা খারাপ হলো নাকি খিদ্দা? কি করে বুঝলি? ওই পিল সুজ মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসীর মতো রং খেতে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে? হ্যাঁ, তাহলে কি শেখানো যায়? দায়িত্ব কথাটার মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন যেটা সব থেকে ইম্পর্টেন্ট তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে তো ওকে বাড়িতে এনে রাখতে হয়, দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখত। সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছো তো? তাহলে আমরা দেখছি এখানে একটা সিস্টেমের কথা চলছে। তো কোন সিস্টেমের কথা বলা হচ্ছে এখানে একটুখানি বলে দিই। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় আমরা দেখছি যে কোনি শেষ করেছিল ঠিকই, কিন্তু সে লাস্ট হয়েছিল। কোনির যে ব্যর্থতা সেই কারণটা বিশ্লেষণ করতে গিয়ে ভেলো বলেছে স্ট্রেন নেই, অর্ধেকের পর আর টানতে পারছে না, এরকম ওকে খাওয়াতে হবে। এইসব কথাগুলো আমরা এইমাত্র পড়লাম, দেখতে পেলাম। এই কথা শুনে ক্ষিতীশ বলে কোনির দায়িত্ব সে নেবে, কেননা আমরা দেখেছি যে কোনিদের সংসারে কমল জানায় যে যথেষ্ট কি খুবই অভাব, প্রচণ্ডই অভাব। তো সেই জন্য ক্ষিতীশ কিন্তু তার দায়িত্ব নেবে বলে। কিন্তু ক্ষিতীশের বাড়ির অবস্থাও তেমন ভালো না। কোনির দায়িত্ব নেওয়া মানে খাওয়া পড়ার দায়িত্ব, ভেলো সমস্তটা দায়িত্ব, তো কম কথা না, দায়িত্ব একটা বিশাল ব্যাপার, কারুর পুরো দায়িত্ব নেওয়া। ভেলো তাই সংশয় প্রকাশ করে বলে ক্ষিতীশ সিংহ কিভাবে কোনির যাবতীয় দায়িত্ব সে নেবে। তো যাই হোক, ভেলোর কথা শুনে ক্ষিতীশ বলে দরকার যখন সে বলে যে এরকম হলে তো তাকে তাহলে বাড়িতে এনে রাখতে হবে, তখন ক্ষিতীশ জানায় যে দরকার হলে সেটাও সে করবে, কেননা এককালে গুরুগৃহে থেকেই শিষ্যরা শিখত। গুরুগৃহে থেকে শিষ্যদের শেখার যে ব্যাপারটা, সেটাই ক্ষিতীশ বলেছে যে সেটা খুব ভালো ছিল, সিস্টেমটা খুব ভালো ছিল। কারণ ক্ষিতীশ মনে করে এই সিস্টেম আমরা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সিস্টেম কি রীতি। এই রীতিটি শিক্ষার্থী আর গুরু উভয়ের পক্ষেই কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিকঠাক, খুব ভালো। শিক্ষার্থীকে নিজের মতো করে গড়ে তোলার সুযোগ পাওয়া যায় বলেই ক্ষিতীশের এই ব্যবস্থাটি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। পরক্ষণেই ভেলো কিন্তু আবার মনে করিয়ে দেয় যে তার ক্ষিতীশের স্ত্রীর কথা। ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতল লাউডস্পিকারে। কনকচাপা পাল আনঅ্যাটাচড, কনকচাপা পাল। তারপর মৃদু ফিসফিস শোনা গেল, বোধহয় চলে গেছে, রেখে দাও। ক্ষিতীশ দেখল সবুজ ফিয়াটের ধারে লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে, আনন্দ ফেটে পড়ছে ওর 2 গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে, সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝাবার জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করল। সামনের বছর দেখা যাবে। নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল, কিছু বলছো খিদ্দা? ক্ষিতীশ জবাব দিল না। শেখাবে যে জল কোথায়? জুপিটারে তুমি আর ট্রেনার নাও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তোমায় যেতেই হবে। না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি কে আমায় আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো। এখন আমার টাকা চাই, বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। তো এখানে আমরা দেখছি প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে, আর এখানে সে কিন্তু নিজের মনেই নিজে বলছে যে পরের বছর দেখা যাবে। সে একদম কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সে জানে যে সে সেইভাবেই কোনিকে তৈরি করবে, আর কোনি কিন্তু পারবেই। সেই জন্য সে কিন্তু নিজের মনে মনে বলছে, সেটা কিন্তু সে বাইরে জাহির করলো না। তো এবার ভেলো তাকে জানায় যে তাহলে সে শেখাবে কোথায়, কেননা সে তো আর জুপিটারের ট্রেনার নয়। তাহলে সাঁতার শিখতে গেলে তো জল লাগবে, সে তো জুপিটার ট্রেনার নয়, তাহলে তাকে কোথায় শেখাবে? তাকে তাহলে অন্য ক্লাবে যেতে হবে। কিন্তু পরক্ষণেই সে জানায়, ক্ষিতীশ জানায় যে না, জুপিটারেই সে শেখাবে, দেখি তাকে কে আটকায়। তো কিন্তু তার যেহেতু দায়িত্ব নিয়েছে, তো তার তো টাকা লাগবে, ক্ষিতীশের টাকা লাগবে। সেই জন্য সে বলছে যে বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। তো আজকে আমি এত অবধি তোমাদের সাথে আলোচনা করলাম, ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে। এরপরে 6 নম্বর পর্ব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। টাটা।